শারীরিক প্রতিবন্ধকতা সে যে কারণেই হোক না কেন, জন্মগত বা পরবর্তীকালে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার কারণে মানুষকে মানসিকভাবে পিছিয়ে ফেলে। আর সমাজ সেই শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষটিকে কী দৃষ্টিতে দেখে বা সেই বা নিজেকে দেখে কি ভাবে, এই যে জটিল একটা টানাপোড়েন, সেই টানাপোড়েন উঠে এসছে ঘুঙুর নামক গল্পটিতে। আমি সংহতি ঘোষ পড়ছি আজকের গল্প ঘুঙুর। মন্দিরা এক পায়ে ঘুঙুর পরে ঘুরে ঘুরে নেচেই যাচ্ছিল। কতক্ষণ খেয়ালই নেই, গান তো থেমে গিয়েছিল, কিন্তু মন্দিরার ভেতরের তাল তাকে ঘুরিয়েই যাচ্ছিল। আরও বোধহয় চলত অনেকক্ষণ, যদি না এ রঙ্গ চলবে কতক্ষণ। সকাল সকাল ধিঙ্গিপানার একটা সীমা থাকে। বন্দিতার বেসুরো ক্যানকেনে গলা তার কানের গোড়ায় ধাক্কা না মারত। বন্দিতার ক্রূর কর্কশ চাহনি এক লহমায় মন্দিরার ভেতরের তালটাকে মাটি করে দিল। কি আক্রোশ আর ধিক্কারে ভরা চোখ! বন্দিতা আর মন্দিরা 4 বছরের ব্যবধান নিয়ে আর 5টা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ের মতোই বড় হচ্ছিল। বিশেষভাবে উল্লেখযোগ্য বলতে মায়ের অস্বাভাবিক উৎসাহ দুবনের সব উদ্যোগেই। পুত্রার্থে ক্রিয়তে ভার্যাকে নস্যাৎ করে দিয়ে বুক বাজিয়ে ঘুরে বেড়াত বনিমনির মা। সেই মা এখন খোলসের মধ্যে কুঁকড়ে থাকা শামুক। চিনতে পারে না মন্দিরা। কারো বাড়ি যাওয়া বারণ, কাউকে এ বাড়িতে আনাও বারণ। বাড়িতে সব সময় স্যাঁতসেঁতে বিষণ্ণতা। 17 বছরের বন্দিতা ছিল নাচ পাগল। সকাল 6টায় মর্নিং স্কুলে ঢুকে নাচের স্কুল শেষ করে বাড়িতে ফিরতে তার হয়ে যেত সন্ধে 7টা। অভিযোগ করত না এক ফোঁটাও। পুরস্কারে ভরে উঠত ঝুলি। দিদির ঘুঙুরের শব্দ এখনো কান পাতলে শুনতে পায় মন্দিরা এবাড়ির আনাচে কানাচে। নাচের স্কুলকে বুড়ো আঙুল দেখিয়ে মন্দিরা তখন উঠতি ভলিবল খেলোয়াড়। কত চেষ্টা করেছিল দিদি, কত আদর, কত বকা, কত ঘুষ আর কত ঝগড়া, কোনোটাই টলাতে পারেনি মন্দিরাকে। নাচের স্কুলের ধারও মারায়নি সে। ঠিক যেদিন থেকে বন্দিতার নাচ বন্ধ হয়ে গেল, ঠিক সেদিন থেকেই মন্দিরাকে পেয়ে বসলো এক অদ্ভুত পাগলামো। নাচ পাগল হয়ে গেল সে। লাঠে উঠল ভলিবল। নেটটাকে মনে হতো মাকুসার জাল, ঝেঁটিয়ে বিদায় করল সে। বন্দিতা এখন নামী কলেজের মনস্তত্ত্বের শিক্ষক, বরাবরের মেধাবী। রাজাবাজার সায়েন্স কলেজে স্নাতকোত্তর ডিগ্রি, ISI থেকে ডক্টরেট। এই দুর্দিনেও চাকরি জুটতে সময় লাগেনি। বাড়িতে উদযাপিত হয়নি এই আনন্দ। শুধু রমা মামি ফোন করে বলেছিল, তোর তো কপাল খুলে গেল মায়া, এ তো ছপ্পর ফারকে। তবে বাঁদরের গলায় মুক্তোর মালা সইবে কি? কলেজ নাকি 5 তলা, পুরনো দিনের সিঁড়ি, লিফট নেই। আস্তে আস্তে ফোন নামিয়ে রেখেছিল মায়া। এ বাড়িতে বহির্জগতের সঙ্গে যোগাযোগের একটিই মাধ্যম, দূর আলাপনী। মন্দিরার আবার ফোনের বাংলা প্রতিশব্দটির প্রতি অমোঘ দুর্বলতা। উচ্চারণ করলেই মন কেমন করা, জাহাজের ভোঁ বা ট্রেনের কুঝিকঝিক। কোথায় যে হারিয়ে যায় সে। যেমন একটু আগেই হারিয়ে গিয়েছিল। ফোনে বাজছিল, তোমার ঘরে বসত করে কয়জনা ও মন জানে না। ভূতগ্রস্তের মতো নাচছিল সে। এ নাচ পা থেকে নয়, শরীর থেকে নয়, মনের ভেতরে যে ধোঁয়া ধোঁয়া জায়গাটা থাকে সেখান থেকে আসছিল। মিলিয়েও যে মেলায় না। এদিকে পাহাড়ের পাকদন্দি পথের মতো পা নিয়ে দরজায় স্থির নিশ্চল বন্দিতা। বিরক্তি চিরস্থায়ী ভাঁজ ফেলেছে ঠোঁটের দুপাশে। ছোট তীক্ষ্ণ পুঁথির মতো 2 চোখের ওপর প্রায় সর্পিল ভুরু। ঘেন্না হয় নিজের প্রতি, আর আক্রোশ যেন তুফানের মতো আছড়ে পড়তে চায় মন্দিরার 2টি সুঠাম পায়ের ওপর। কলেজে লিফট বসেছে, সবাই আহ্লাদে 8খানা। একমাত্র বন্দিতা ব্যতিক্রম। সিসিফাসের পাথর ঠেলার মতো মনের সমস্ত শক্তিকে জড়ো করেছিল সে পাহাড়ের চূড়োতে ওঠার জন্য। ভয় ছিল
যদি তা গড়িয়ে ফিরে আসে আবার নিজের জায়গায়? হয়নি। সে পেরেছে। কলেজের ৯৯ জন যখন ওই ছোট্ট লিফটার উপর হামলে পড়ে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাসের সময় নষ্ট করে, বন্দিতা তখন লাঠি ঠক ঠক করতে করতে শরীরটাকে পায়ের থেকেও বেশি দুমড়ে মুচড়ে সময়ের আগেই পৌঁছে যায় ৫ তলার ল্যাবে। নিজেকে মনে হয় রণাঙ্গনে শত শত মৃত সৈনিকের মধ্যে একমাত্র জীবিত যোদ্ধা। নিজের পিঠ নিজেই চাপড়ায় মনে মনে। আনন্দে পড়াতে থাকে অনর্গল। ছাত্রীরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে বন্দিতার মুখের দিকে, পায়ের দিকে নয়। কঠিন বন্দিতা মোমের মতো গলতে থাকে ভেতরে ভেতরে। একমাত্র এই সময় তার মন্দিরার জন্য কষ্ট হয়, খুব কষ্ট হয়। শুধুমাত্র এই সময় সে মনে মনে যত্ন করে মন্দিরার জন্য ঘুঙুর বার করে, নিজে হাতে পরিয়ে দেয় বনের সুঠাম দুটি পায়ে, নখগুলি রঞ্জিত করে দেয়, পায়ে আলতা আর কুমকুম দিয়ে আলপনা আঁকে। ভেতরে কে যেন ডেকে যায়, এ তোমারই। ঠিক ৪:১৫। রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার আগে। কলার টিউনে বেজে ওঠে। মায়ার আর্তস্বর, কখন বাড়ি ফিরবি? ভিতরে ভিতরে ছিটতে থাকে বন্দিতা। শীতল স্বরে বলে, এই তো মা, আর ১৫ মিনিট, রওনা দেব। রোজ এক সময়, এক কণ্ঠ, এক প্রশ্ন, এক উত্তর। বন্দিতা ব্যাগ গোছায়। কলিগদের চোখ টেপাটেপি শুরু হয়। রীতাভরি একমাত্র ব্যতিক্রম। আজও তুমি আমাদের সঙ্গে কফি খেতে যাবে না বন্দিতা দি? ভাবলেশীন বন্দিতা বলে, আরেকদিন রে, দেরি হলে মা চিন্তা করবে। মায়ার ঘড়ির কাঁটা গত ১৩ বছর হলো প্রত্যেক দিন বিকেল ৪:১৫ এসে কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। বন্দিতার একার কাউন্সেলিং, দুজনের যুগ্ম কাউন্সেলিং এবং গোটা পরিবারের সমবেত কাউন্সেলিং চলেছে বছরের পর বছর। আস্তে আস্তে সবাই হাল ছেড়েছে ভিতরে ভিতরে। বাইরে পারস্পরিক আমি তোর পাশে আছি গোছের অভিনয়টাও চলেছিল বেশ কিছুদিন। তাও একদিন থেমে গেল। তীব্র অপরাধ বোধে মায়া নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিল। শ্যামলেন্দু বাড়িয়ে দিল অ্যাসোসিয়েশনের কাজ। মন্দিরা ভলিবল ছেড়ে দিল, আর বন্দিতা হয়ে উঠল কুশাগ্রের মতো তীক্ষ্ণ, মরুর মতো ঊষর। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হল ১৩ বছরের মন্দিরা। জ্ঞান হবার পর থেকে স্নেহধারার ত্রিবেণী সঙ্গমে ডুবে থাকত যে মন্দিরা, সেই অফুরান স্রোতস্বিনী ত্রয় একসঙ্গে হাত তুলে নিল। প্রকৃতি যে সময় একদিকে মন্দিরাকে ভরছিল তার আপন নিয়মে, ঠিক সে সময় সে আপনজন হারিয়ে ভেতরে ভেতরে নিঃসঙ্গ হতে থাকল, শুকিয়ে যেতে থাকল। কেন যে মায়া পাহাড়ের বাঁকে এক লহমায় ছেড়েছিল বন্দিতার হাত? সৌন্দর্যে বিভর মায়ার অন্যমনস্কতার সুযোগে স্বভাবচঞ্চল বনি ছুটে গিয়েছিল ওপারে দাঁড়ানো বাবার হাত ধরে থাকা মনির দিকে। ধূমকেতুর মতো উড়ে আসা ট্র্যাভেলারে পিষে গিয়েছিল দুটি পা। প্রাণে সে বেঁচেছিল অনেক মাসের চেষ্টায়, ফিরেও এসেছিল আধুনিক যন্ত্রপাতির সহায়তায় প্রায় স্বাভাবিক জীবনে। কিন্তু চিরকালের মতো বিদায় দিতে হয়েছিল তার অর্ধেক জীবন নাচকে। সেই থেকে এ বাড়িতে নাচ বন্ধ। তবলা খোলসে মুখ ঢেকেছে, কানপুরোতে ধুলো জমেছে। হাতের মুদ্রা, চোখের কটাক্ষ, ঘুঙুর আর তবলার যুগলবন্দি হারিয়ে গিয়েছিল চিরতরে। তখন থেকেই ঘুঙুর দুটো মন্দিরার কি এক অমোঘ আকর্ষণে টানে। অনুমতি ছিল না হাত দেওয়ার, তাই একটা লুকোচুরি চলত। নতুন নতুন জায়গায় যতবার লুকোয় মায়া, ততবার বের করে আনে মন্দিরা। চিৎকার করে কেউ বকে না এ বাড়িতে। চোখে চোখে বয়ে চলে মন্দিরার প্রতি নীরব ধিক্কার আর ভর্ৎসনা। মন্দিরা ভাবে একদিন সে নিরুদ্দেশ হয়ে যাবে এই শীতল কারাগার থেকে, দুটো ঘুঙুর যাবে সঙ্গে। এইভাবে ঝংকারহীন একটা স্থাণু বাড়িতে মন্দিরা গোপনে নাচতে থাকে ভিতরে ভিতরে, কখনো সুযোগ পেলে বা বাইরে। কলেজে বন্দিতা নিঃসঙ্গ, নির্বিকার, যান্ত্রিক। ব্যতিক্রম শুধু রীতাভরির বন্ধুত্ব।
বন্দিতা যে কমিটির আহ্বায়ক, সেই কমিটিতে কেউ থাকতে চায় না। সময়ের আগেই কাজ শেষ করে দেয়, নিজে খাটে, সবাইকে খাটায় অপ্রয়োজনে। নিজেকে তার মনে হয় মধ্যরাত্রির দূরগামী প্যাসেঞ্জার ট্রেনের মতো, রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে যার গতি বৃদ্ধি হয় অস্বাভাবিক। চাকার সঙ্গে লোহার ঘর্ষণে বিদ্যুৎ নিঃসরণ করতে করতে সে গিলে নেয় যাবতীয় আলস্য। নিজেকে তার মনে হয় সুস্থ সক্ষম মানুষের থেকে অনেক অনেক শক্তিশালী। নির্ধারিত সময়ের 7 দিন আগে প্রিন্সিপালের সামনে রুটিন ফেলে দিয়ে পরম তৃপ্তিতে শরীর মুচড়ে পা টেনে বেরিয়ে যায় বন্দিতা। টিচার্স মিটিংয়ে সবচেয়ে শেষের চেয়ারটি বেছে নেয় সে শত অনুরোধ উপেক্ষা করে। লক্ষ্য থাকে শরীরকে কষ্ট দিয়ে মিটিং শেষে সবার আগে বেরিয়ে যাওয়ার। নিজেকে অস্বাভাবিকভাবে সক্ষম প্রমাণ করার তাড়নায় সে তাড়িত থাকে সর্বদা। বন্দিতার জন্য ভীষণ কষ্ট হয় রীতাভরির। একমাত্র তার কাছেই বন্দিতা যা একটু অন্যরকম। ও কাছে এলেই ভালোবাসা ফেটে বেরোবার জন্য বুক চিনচিন করে বন্দিতার। কেন যে এমন হয়? একই ভালোবাসা মন্দিরাকে দেখলে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আজ সকাল থেকে মনির নাচ দেখে সে ভিতরে ভিতরে উন্মাদ। ইচ্ছে করে ওর পা দুটোকে শিলনোড়া দিয়ে থেঁতলে দিতে। মনি ভয়ে ভয়ে ঘুঙুর দুটো দিয়ে দেয় দিদির হাতে। বুঝতে পারে দিদির মনটা তার পায়ের মতোই বিকলাঙ্গ হয়ে গেছে। বন্দিতার চলে যাওয়া দেখতে দেখতে বমি উঠে আসে মন্দিরার। অপেক্ষায় থাকে দিদি কখন কলেজে যাবে। বনি কলেজ চলে গেলে একটু শান্ত হয় মন্দিরা। রাতের পর রাত একটি অক্ষম জটিল মনের সঙ্গে শুতে শুতে ভেতরে ভেতরে সন্ত্রস্ত, ভীত আর কুঁকড়ে যেতে থাকে মন্দিরা। সেও কি তবে বন্দিতার পায়ের মতো মন নিয়ে বাঁচবে? আজকের সকালের ঘটনার পর আরও ভয় পেয়ে যায় সে। বন্দিতা কলেজ থেকে ফেরে যথাসময়ে, চোখ মুখ থমথমে। মন্দিরার মনে মনে কপাল গোনে। রাত্রে খাবার টেবিলে কোনো মতে খাওয়া সেরে পালিয়ে যায় সে। বন্দিতা ভাত নাড়াচাড়া করে। মায়া টের পায় আসন্ন ঝড়ের পূর্বাভাস। বলে, কি হলো, খা। থালা ঠেলে উঠে পড়ে বনি। এতগুলো মনের শুশ্রূষা করতে করতে ক্লান্ত মায়া দ্বিতীয়বার অনুরোধ করে না আর। মনে মনে যুদ্ধ চলতে থাকে এবারই সবার। বন্দিতার ভেতর আজ জ্বরে পুড়ে যাচ্ছে। তপ্ত রৌদ্রে সারা শিয়ালদহ আজ চক্কর মেরেছে সে। কলেজ আজ স্তব্ধ, ক্লাস হয়নি কোনো। লক্ষ্মীকান্তপুর লোকাল থেকে শিয়ালদা নামার জন্য হুড়োহুড়ি শুরু হয়েছিল রোজকার মতো। ধাক্কা খেতে খেতে গেটের দিকে এগিয়ে যায় রীতাভরি। ওড়না সামলাতে সামলাতে ডান পাটা প্ল্যাটফর্মে পড়ার আগেই কি এক পিচ্ছিল বস্তুতে হড়কে ট্রেনের পাদানি আর প্ল্যাটফর্মের ফাঁক দিয়ে গলে যায় রেল লাইনে। শরীর চেপে গরম কিছু বের হয়। জনতার অস্পষ্ট চিৎকার কানে নিয়ে জ্ঞান হারায় রীতাভরি। কুঁকড়ে থাকা, ঘুমিয়ে থাকা মন্দিরার পাশে চুপ করে বসে থাকে বন্দিতা। খাট থেকে নামে, সন্তর্পণে ঘুঙুর বার করে প্রায় সরীসৃপের মতো বুকে হেঁটে মন্দিরার কাছে ফেরে। কোলে তুলে নেয় দুটো সুঠাম পা। জড়তপ্ত হাতে স্পর্শে মুচড়ে উঠে চোখ খোলে মন্দিরা আধো ঘুমে। বন্দিতার হাত তখন যত্নে ঘুঙুর পড়াচ্ছে মন্দিরাকে। পুতির মতো চোখ জুড়ে ভালোবাসার ঢল। এত ভালোবাসার কাছে ছোট হয়ে যেতে হয়, বোঝে মন্দিরা। সমস্ত জিজ্ঞাসা লুকিয়ে ফেলে দিদির কাছে বিছানা ঘষটে সরে আসতে থাকে বনি। দরজায় চিত্রার্পিতের ন্যায় দাঁড়িয়ে স্থির নিশ্চল মায়া দুবন টেরও পায় না। নমস্কার।